আসসালামু আলাইকুম। জব কুঠিরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মেহেদী হাসান সজীব। আপনাদেরকে নোটিস করা হয়েছিল যে সিভিল সার্জনের কার্যালয়ে বিভিন্ন পদের যে জবের পরীক্ষার জন্য যে একটা দিক নির্দেশনা এবং সাজেশন মূলক যে ক্লাসটা চেয়েছিলেন আপনারা, এই ক্লাসটা আজকে আমি নিয়ে এসেছি। আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। এই ক্লাসে আপনারা ইনফরমেশন পাবেন যে সার্জনের কার্যালয়ে কি ধরনের প্রশ্ন হয়ে থাকে। প্রথমত আপনারা বুঝতে পারবেন যে এখানে কি ধরনের নিয়োগ হয়ে থাকে, কি ধরনের প্রশ্ন হয়ে থাকে। বিগত সালের কোয়েশ্চেনস দেখব, সিলেবাস দেখব এবং ১১ থেকে ২০ তম গ্রেডের জবের পরীক্ষাতেও এখান থেকে কোন, কোন বিষয়গুলো বেশি এসে থাকে। সব মিলিয়ে আজকের ক্লাসটা দুর্দান্ত হতে চলেছে। ক্লাসটা শুরু করার পূর্বে আমরা কিছু সময়ের জন্য অপেক্ষা করব। ১ম কাজ হচ্ছে কমেন্ট করা। আপনারা আমাকে জাস্ট কমেন্ট করে জানান যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা? কারণ সাউন্ড ক্লিয়ার না থাকলে আমি ক্লাস করিয়ে মজা পাবো না। আবার আপনারা ক্লাস করে মজা পাবেন না। এজন্য আমাকে জানাতে হবে যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা? আমাকে নিশ্চিত করতে হবে। সবাই কমেন্ট করুন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা? ক্লাসটা কিন্তু খুব দ্রুতই শুরু হয়ে যাবে। যারা ইতোমধ্যে ক্লাসে জয়েন হয়েছেন, তারা অবশ্যই শেয়ার দিন। কারণ আপনারা শেয়ার দিলে ক্লাসে আরো অনেকে উপস্থিত হবে। ততক্ষণে আমরা ক্লাসটা শুরু করে অনেক মজা পাবো। ঠিক আছে? অনেক মজায়, মজায় ক্লাস করতে পারবো। এবং খুব দ্রুত, লেট করা যাবে না। খুব দ্রুত আমরা এই কাজটা করে ফেলি। ক্লাসটা খুব দ্রুত শেয়ার দিয়ে ফেলি। ক্লাসে অনেকেই জয়েন হয়ে যাচ্ছেন। হ্যাঁ, ১ম কাজ হচ্ছে কমেন্ট করা। হ্যাঁ? আপনারা ১ম এ কমেন্ট করুন যে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা? ১ম কথা হচ্ছে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এটা নিশ্চিত করতে হবে। দেখতে পাচ্ছি আ জয়নব আপু জয়েন হয়েছেন। জয়নব আক্তার আপু জয়েন হয়েছেন। তারপরে হচ্ছে শম্পা আপু জয়েন হয়েছেন। জুমু আপু জয়েন হয়েছেন। আচ্ছা অনেকেই কিন্তু জয়েন হচ্ছে। খুব দ্রুত কমেন্ট করি। কারণ আপনাদের কমেন্ট সাউন্ড ক্লিয়ার আছে কিনা? সাউন্ড কি কেটে, কেটে আসছে না সাউন্ড ঠিক আছে? সাউন্ড কোয়ালিটিতে হ্যাঁ, জুমু আপু বলছেন সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা নিশ্চয়ই বাকিদের কাছেও সাউন্ড ক্লিয়ারই থাকার কথা। শম্পা আপু বলছেন যে, "জি স্যার, সাউন্ড ক্লিয়ার আলহামদুলিল্লাহ।" শম্পা আপু বেশি, বেশি শুকরিয়া আদায় করছেন। দোয়া করি আপু আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে অনেক গুণে বাড়িয়ে দিন। শ্রেয়সী সেতারা আপু বলছেন, "আসসালামু আলাইকুম ভাইয়া, সাউন্ড ক্লিয়ার আছে।" আচ্ছা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড যেহেতু ক্লিয়ার আছে আমরা কিন্তু ক্লাসটা শুরু করব। আজকে আমরা কি করব আজকে বলুন তো? আজকে আমরা সিভিল সার্জনের কার্যালয়ে কি ধরনের প্রশ্ন হয়ে থাকে? যেমন স্বাস্থ্য সহকারী। এই স্বাস্থ্য সহকারী পদে যে নিয়োগগুলো হয়ে থাকে, এটা কিন্তু সিভিল সার্জনের কার্যালয় থেকেই। আবার ১১ থেকে ২০ তম গ্রেডের জবের পরীক্ষায় যে কোয়েশ্চেনস গুলো হয়ে থাকে সেটার সিলেবাস দেখব। এবং ওই সিলেবাস থেকে স্বাস্থ্য সহকারী মানে স্বাস্থ্য সহকারী পদের যে সিলেবাসটা সেটাও আমরা দেখব। পাশাপাশি কি ধরনের প্রশ্ন হয়ে থাকে সেটাও আমরা দেখব। পাশাপাশি আমরা প্রশ্ন সলভ করব। পাশাপাশি আমরা দিক নির্দেশনামূলক এবং সাজেশনমূলক কিছু কথা বলব এবং বেসিকটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এ বিষয় নিয়ে আলোচনা করব। বলা চলে আজকের ক্লাসটা অন্য ১০ টা ক্লাসের চেয়েও খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ক্লাসে শুধু মানে গুরুত্বপূর্ণ কথা ছাড়া অন্য কথা আসবে না এখানে। আমরা ক্লাসে সবাই জয়েন হয়ে গিয়েছি। আমরা কি ক্লাসটা শুরু করে দিতে পারি এখন? আমার মনে হয় ক্লাসটা এখন শুরু করে দিতে পারি। সবাই খুব মনোযোগ দিয়ে শুনে। অনেকেই কিন্তু সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন করেছিলেন। যারা আবেদন করেননি তাদের জন্য কি আজকের ক্লাস নয়? অবশ্যই তাদের জন্যও আজকের ক্লাসটা। কারণ আজকের ক্লাসটা মূলত ১১ থেকে ২০ তম গ্রেডের জবের জন্য, বিশেষ করে সিভিল সার্জনের কার্যালয়ের। দেখুন যেহেতু সিভিল সার্জনের কার্যালয়ের যে বিভিন্ন পদের জব নিয়ে আমরা কথা বলব, এখন কথা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়ে কি ধরনের নিয়োগ হয়ে থাকে আমাদের দেখতে হবে, তাই না? আমি আপনাদের জন্য সবকিছু রেডি করে রেখেছি যে সিভিল সার্জনের কার্যালয়ে কি ধরনের নিয়োগ হয়ে থাকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা আ সার্কুলার দেখতে পাচ্ছেন। সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জ। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম শুধু মুন্সিগঞ্জ নয়, ৬৪ টি জেলায় এরকম সিভিল সার্জনের কার্যালয় আছে যেখান থেকে হচ্ছে বিভিন্ন পদের নিয়োগ প্রদান করা হচ্ছে এবং হয় এবং হবে। কোন, কোন পোস্টে সামনে আবেদন আসবে সেটা নিয়েও আলোচনা করব এখনই। যেমন সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জে এখানে পরিসংখ্যানবিদ নেবে ৫ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে ২ জন, স্টোর কিপার নিবে ৪ জন, স্বাস্থ্য সহকারী নিবে ১২৬ জন।
মানে যারা বলি বেকার সমস্যা, আমরা বেকার, কিসের বেকার রে ভাইয়া? 126 জন যেখানে নেবে সেখানে আপনি যেতে পারবেন না? আপনি যেতে বাধ্য সেখানে। আপনি যদি এই যে আমি যেভাবে দিক নির্দেশনা দিলাম, এইভাবে যদি আপনি কিছু নাও পড়ে যান, কিন্তু আমি যেগুলো বলেছি এগুলো যদি করেও যান, তবুও তো আপনি স্বাস্থ্য সহকারী পদে টিকে যাবেন। আচ্ছা, আরো বিভিন্ন পদ আছে। স্টোর কিপার আছে, কম্পিউটার অপারেটর আছে, ওয়ার্ড মাস্টার আছে। দেখা যাচ্ছে এইখানেই প্রায় ১৫০ উপরে সিট এখানেই আছে। তাহলে আপনাদের যে সিভিল সার্জনের কার্যালয় রাজবাড়ী হতে পারে, বা হচ্ছে পাবনা হতে পারে, নওগাঁ হতে পারে, সিরাজগঞ্জ হতে পারে, বা যেকোনো জেলায় এখানে কিন্তু জব পাওয়াটা সহজ। কেন জানেন? কেন জব পাওয়াটা সহজ? কারণ আমি সহজ একটা জিনিস বোঝাই। এই জিনিসটা বুঝতে পারলেই তো আমাদের খালি ক্যালকুলেশন করবেন। আপনারা যে জব বলে, অনেকেই বলে, "ভাই আমি তো জব পাই না।" আরে জব পাওয়ার জন্য তো কিছু ট্রিক্স মানতে হয়। এই ট্রিক্স গুলো ফলো না করে আপনি জব পাওয়ার আশা করেন কিভাবে? যেমন দেখুন, স্বাস্থ্য সহকারী পদে ১২৬ জনকে নেবে। যেখানে আপনি একসময় ২২,৪৯০ টাকা স্কেলে বেতন পাবেন একসময়। তার মানে তখন আপনার বেতন আসবে সব মিলিয়ে মনে করেন আ প্রায় ২৮,০০০ টাকার উপরে। তখন তো আরো আপনার যদি আবার নতুন করে আবার পে স্কেল দেয়, তাহলে তো আপনার বেতন ছেড়ে চলে যাবে ৪০,০০০ এর উপরে। যদি পে স্কেল দেয় নতুন করে। আমি হচ্ছে অ্যাকাউন্টসে জব করছি। আমি এই পে স্কেল নিয়ে ইত্যাদি নিয়ে একটু হালকা ধারণা রাখি আরকি। ১ বছর হলো জয়েন করেছি। যাই হোক, যেটা বলছিলাম, স্বাস্থ্য সহকারী পদে ১২৬ জনকে নেবে। আচ্ছা, কারা যেতে পারবে? আপনাদের এখানে যারা ক্লাস করছেন প্রত্যেকেরই যোগ্যতা আছে। এটাতে জয়েন করার প্রত্যেকেরই যোগ্যতা আছে স্বাস্থ্য সহকারী পদে। এটা আমি জানি। এখন স্বাস্থ্য সহকারী পদে যাওয়ার জন্য কি একদম পুরা জেলা ভিত্তিক মানে প্রতিযোগিতা হবে? যে পুরা পাবনা জেলা বা পাবনা জেলার সবাই মিলে পরীক্ষা দেবে এটাতে টিকার জন্য? না। আপনার ওয়ার্ড ভিত্তিক, আপনার ওয়ার্ডের মধ্যে ফার্স্ট হতে হবে, অথবা আপনার ইউনিয়নের মধ্যে যদি ফার্স্ট হতে পারেন, তবেই হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারলে আপনি কিন্তু স্বাস্থ্য সহকারী হয়ে যেতে পারবেন। যেমন একটা উদাহরণ দিচ্ছি। এটা মুন্সিগঞ্জের একটা সার্কুলার, সিভিল সার্জন কার্যালয় সার্কুলার, যেখানে এই স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ হচ্ছে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি লেখা আছে, দেখুন তো। লেখা আছে যে মুন্সিগঞ্জ জেলার প্রার্থীগণই কেবল আবেদন করতে পারবেন। তার মানে আপনাদের অন্যান্য জেলায় যখন সার্কুলার হবে, জাস্ট আপনাদের জেলার বাসিন্দারাই আবেদন করতে পারবে। আচ্ছা, তার মানে কিন্তু প্রতিযোগিতা অলরেডি কমে গেল। বাংলাদেশের সবাই কিন্তু এখানে এপ্লাই করতে পারছে না। যার জেলায় সে আবেদন করতে পারবে। আবার আরেকটা সুবিধা দেখুন, স্বাস্থ্য সহায়ক পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড হতে হবে। অর্থাৎ সাবেক ওয়ার্ডের যদি আপনি পরীক্ষা দিয়ে ফার্স্ট হতে পারেন, তাহলে তো আপনার জব হয়ে গেল। দেখা যাচ্ছে কোনো কারণে যোগ্য প্রার্থী যদি না পাওয়া যায়, তাহলে আপনার ওই ইউনিয়নের যে কারো এই জবটা হতে পারে। তার মানে প্রতিযোগিতাটা কিন্তু শুধু আপনার ইউনিয়ন ভিত্তিক। এই ইউনিয়নের মধ্যে যদি আপনি ফার্স্ট হতে পারেন, গ্যারান্টি আপনার জব, এটা গ্যারান্টি। তার মানে এখানে যোগ্যতা অবশ্যই আপনার রয়েছে। আমি জানি। আপনি এখানে ক্লাস করছেন, আমি জানি আপনার যোগ্যতা আছে। আপনি এই জবটা অবশ্যই পাবেন। মানে যে বলছি আমি জব পাই না, এটা ভুয়া কথা, ভুল কথা। জব পান না কিভাবে? আপনি জব পাওয়ার মতো কাজ করেন, আপনি জব পাবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি জব পাবেন। যেমন এই যে কম্পিউটার অপারেটর পদে নেবে, এখানে দেখুন বেতন কত। লাস্ট স্কেল হচ্ছে ২৬,৫৯০ টাকা। আর শুরুর স্কেল ১১,০০০ টাকা। ১১,০০০ টাকা স্কেল মানে কি জানেন? মানে শুরুতে যে ১১,০০০ টাকা স্কেলে বেতন পায়, তার বেতন প্রায় ২০,০০০ টাকা পার হয়ে যায়। ঠিক আছে? যাই হোক, তাহলে আমরা কিন্তু দেখতে পেলাম যে সিভিল সার্জনের কার্যালয়ে কি ধরনের নিয়োগ হতে পারে। পরিসংখ্যানবিদ, কম্পিউটার অপারেটর, বা কম্পিউটার অফিস সহকারী, স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী, কত পদ রয়েছে, ওয়ার্ড মাস্টার, কম্পিউটার অপারেটর, কতগুলো পদ আছে। এটাই হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়ে জব। এখন কথা হচ্ছে, এই জবের পাশাপাশি এই যে জবটার সার্কুলারটা আমরা যে দেখলাম, সার্কুলারে আরেকটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে, আচ্ছা, অলরেডি কিন্তু বিভিন্ন জায়গায় সার্কুলার হয়ে গিয়েছে। সিভিল সার্জনের কার্যালয়ে সার্কুলার হয়ে গিয়েছে। কোনো জায়গায় জবও মানে জবের পরীক্ষাও হয়ে গিয়েছে। কোনো জায়গায় জবের পরীক্ষার তারিখও নির্ধারণ করা হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে আপনাকে হালকা করে একটু জানিয়ে আমরা শুরু করব। দেখুন, আমি ১৭ টা জেলার তথ্য আপনার সামনে তুলে ধরছি। যেমন হবিগঞ্জের ঘটনা কি? সেখানে কিন্তু এখনো কবে পরীক্ষা হবে সেটার ডেটটা কিন্তু এখনো ফিক্সড করা হয়নি। আগেই বলে দেওয়া হলো। নোয়াখালীতে যান। নোয়াখালীতে কিন্তু পরীক্ষার ডেট মানে ডেট এখনো কিন্তু ফিক্সড করেনি। মে মাসে কিন্তু যে সিরাজগঞ্জে একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা মে মাস চলছে। মে মাসের মধ্যে সিরাজগঞ্জে কিন্তু সিভিল সার্জনের নিয়োগ বিজ্ঞপ্তিটা, মানে পরীক্ষার কথা বাদ দিলাম। সরি, পরীক্ষা না, বিজ্ঞপ্তিটা চলে আসবে কিন্তু। তাহলে সিরাজগঞ্জের সবাই কিন্তু রেডি হয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, সিভিল সার্জনের কাজ। আচ্ছা, এবার টাঙ্গাইলের বিষয়টা আছে। টাঙ্গাইলেও কিন্তু সিভিল সার্জন সার্কুলারটা সামনের সপ্তাহের মধ্যে কিন্তু চলে আসবে। পটুয়াখালী একই রকমভাবে আপনারা কিন্তু একটু পটুয়াখালী, নওগাঁ, ফরিদপুর, তারপরে কুষ্টিয়াতে কিন্তু সিভিল সার্জন পরীক্ষার তারিখ আবেদনের সময় মানে শেষ হওয়ার সাথে কিন্তু আমরা এটা অবশ্যই দেখে নিব। ভোলা, কুড়িগ্রাম, নেত্রকোনা,
নীলফামারী, নোয়াখালী, আপনার কিন্তু রেডি হয়ে যাবেন। আপনার জেলা কোনটা? সবাই কমেন্ট করুন তো কার জেলা কোনটা? মানিকগঞ্জ, মানিকগঞ্জ কিন্তু আমার পাশের, পাবনা জেলার পাশের জেলা। সিভিল সার্জনের কার্যালয় গোপালগঞ্জ, গোপালচন্দ্রের ঘটনা কি গোপালগঞ্জে? দেখুন গোপালগঞ্জে কিন্তু আপনার ২০২৪ সালে মানে আমাদের আগামী মাসে কিন্তু মানে কি এটার নিয়োগের একটা ইয়ে আসবে। রংপুরের বিষয়টা আসি, রংপুরেও, চাঁপাইনবাবগঞ্জে। তার মানে কিন্তু আমাদের রেডি হয়ে থাকতে হবে কখন যেন সার্কুলার চলে আসে। কোনো জায়গায় সার্কুলার কিন্তু সামনের মাসে চলে আসবে বা এই মাসেও চলে আসতে পারে। সিরাজগঞ্জ সবাই রেডি হয়ে যাবেন। আপনারা অপেক্ষায় থাকবেন। এই সার্কুলার যদি আসে কখনোই কিন্তু মিস করা যাবে না। সবার ১ম এ না খেয়ে হোক, না খেয়ে হোক আগে আবেদনটা করতে হবে। এই জায়গায় আবেদন না করতে পারলে আপনি বিশেষভাবে একটা ধরা খাবেন। কেন জানেন? কারণ এখানে প্রতিযোগিতা কম। এখানে যদি আপনি চাকরি না পান তাহলে পাবেন কোথায়? আপনি প্রাইমারি চাকরি পরীক্ষা দেবেন, আপনার তাও জেলা ভিত্তিক মানে উপজেলা ভিত্তিক একটা প্রতিযোগিতা হবে। আর আপনি এই জব করবেন, আপনি একসময় ২২,০০০ টাকার উপরে মানে স্কেলই পাবেন। অর্থাৎ প্রায় ৩০,০০০ টাকার মতো স্যালারি পাবেন। আর আপনি তাও প্রতিযোগিতা কার সাথে? শুধুমাত্র আপনার সর্বোচ্চ ইউনিয়ন ভিত্তিক প্রতিযোগিতা। আপনার ইউনিয়নের মধ্যে আপনি ফার্স্ট হতে পারলে আপনার চাকরি ঠেকায় কে? এই সুযোগ কেউ মিস করে? যেই সুযোগ মিস করবে তার মতো বোকা আমি আসলে কি বলবো, হাস্যকর ব্যাপার। খবরদার এই ভুল করবেন না। অবশ্যই আবেদন করবেন আপনি। আচ্ছা, একটা উদাহরণ দিই। দেখুন সিভিল সার্জনের কার্যালয় রাজবাড়ী, এটাতে কিন্তু অলরেডি পরীক্ষা হয়ে গিয়েছে ২০২৪ সালে। এখন বলতে পারেন যে ভাইয়া পরীক্ষা তো হয়ে গেল, সিভিল সার্জনের কার্যালয়ে কি ধরনের প্রশ্ন হয়ে থাকে সেটা কি আমরা দেখব না? অবশ্যই দেখব। আমরা সিভিল সার্জনের কার্যালয়ের প্রশ্ন দেখব, সাজেশন দেখব। তবে এখন কি দেখব? এখন হচ্ছে যেহেতু সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখানে সবচেয়ে বেশি পোস্ট থাকে, তাহলে এটার সিলেবাসটা দেখা আমাদের জন্য বেশি জরুরি। এজন্য আমি চাচ্ছি এই মুহূর্তে আরকি আপনাকে স্বাস্থ্য সহকারী সিলেবাসটা আপনাকে একটু দিয়ে দিতে চাই। এই সিলেবাস ধরে আপনাকে আগাতে হবে। যদি আগাতে পারেন, আপনাকে কেউ ঠেকাতে পারবে না এই জবটাতে। আমি চাই আমাদের এখানে এই মুহূর্তে যারা এই ক্লাসে যুক্ত হয়েছেন, আমি চাই সবাই হচ্ছে এই জবটা পেয়ে যান। আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। আচ্ছা, এবার এটার একটু সিলেবাসটা দেখে নিই। কি ধরনের সিলেবাসটা এখানে হয়ে থাকে? সিলেবাসটা একটু দেখি। দেখুন স্বাস্থ্য সহকারী প্রস্তুতি ২০২৪ এ যে সিলেবাসটা জব কুটিরে আপনার হচ্ছে মানে আমি এটা নিয়ে আসার চেষ্টা করেছি। এখানে আপনারা সবাই জানেন এখানে প্রশ্ন হয় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। বাংলাতে কোন টপিকস আছে? এক কথায় প্রকাশ, হাস্যকর টপিকস। মানে পড়ার আগেই শেষ। বাগধারা, মুখস্থবিদ্যা, সমাস, শুধুমাত্র যে ওই ট্রিক্স দিয়ে আমরা কিন্তু 50% পড়া কভার করেছিলাম। মনে আছে তো? এবং ও আর মিলে হয় দ্বন্দ্ব, সমাহারি দীর্ঘ হয় নয়, সেটা এটা দিয়ে কিন্তু আমরা 50% পড়া শেষ করেছিলাম। যারা সমাসের ক্লাস করেননি তাদের জন্য আবার সমাসের ক্লাসটা নিয়ে আসবো। টেনশন নেই। সন্ধির ক্লাসটাই যে গতদিনও করিয়েছি। সন্ধির লাস্ট ক্লাস করিয়েছি সম্ভবত গতদিন। শুধু ৩ থাকলেই ১ হয়। এই কথাটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু পড়ে ফেলেছিলাম। তাই না? এই যে আমরা এই যে এখানে আলোচনা করব বিষয়গুলো নিয়ে এখন। এই টপিকস ভিত্তিক কি প্রশ্ন এসেছে? কারক ও বিভক্তি। এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। এটা তো শুধুমাত্র যে ওই ছন্দটা জানা থাকলে 50% পড়া শেষ। যে কে আর কারা, কর্তা খুঁজি, কি আর কাকে কর্ম, কি দিয়ে হয় ওইটা পড়লেই পড়া হয়ে গেল। যারা আমার ক্লাসটা করেছেন তারা জানেন। সমার্থক ও বিপরীতার্থক শব্দ, হাস্যকর টপিকস, মুখস্থবিদ্যা বাদ দেন। বাক্য শুদ্ধিকরণ। এর মধ্যে কিন্তু বাক্য শুদ্ধিকরণের মধ্যে কিন্তু বেশ কয়েকটা জিনিস ব্যাকরণের নিয়মগুলো চলে আসে। এটা আমরা শেষ করে দিব। বাংলা শুদ্ধিকরণ, এটা কিন্তু আমি মেসেঞ্জারে ক্লাস নিয়ে সবাইকে শেষ করে দিয়েছি। এই টপিকটা শেষ করে দিয়েছি। তারপরেও আপনাদের জন্য নিব, সমস্যা নেই। লিঙ্গ ও বচন, গতকাল মনে হয় ক্লাসটা করিয়েছি। যারা আমার কাছে যারা ক্লাস করেন তারা কিন্তু অলরেডি জানেন। লিঙ্গের উপরে ক্লাসটা কিন্তু শেষ করে দিয়েছি এবং আমরা সরাসরি বোর্ড বই থেকে পড়িয়েছিলাম সবাইকে, তাই না? পারিভাষিক শব্দ, মুক্তিযুদ্ধ, রবীন্দ্রনাথ এবং নজরুল, এসব জায়গা থেকে সাধারণত বাংলাতে প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, এই সিলেবাসটা আমি আপনাদেরকে পরে দিয়ে দিব। এটাই হচ্ছে সেই সিলেবাস, প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখুন। এটা হচ্ছে স্বাস্থ্য সহকারী পদের জন্য সিলেবাস। আপনারা যদি এইভাবে সিলেবাস ধরে আগান, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ, যদি আগাতে পারেন এভাবে। আপনার এই গণিতের জন্য ঐকিক নিয়ম, উৎপাদক, সরল ও যৌগিক মুনাফা, এ তো পানির মতো সহজ অঙ্ক, তাই না? লসাগু, গসাগু, ভগ্নাংশ, গড়, এগুলো কিন্তু করানো হয়েছে। আপনাদেরকে কিন্তু আমি ক্লাস করিয়ে কিন্তু এটা কিন্তু রেকর্ড অবস্থায় আছে। আপনারা চাইলে ক্লাসগুলো করে নিতে পারেন। অনুপাত, সহানুপাত বহু আগে করিয়ে দিয়েছি ক্লাসটা, তাই না? বীজগণিতের সূত্রাবলী দিয়ে আমরা ম্যাথ করেছি প্রায় এখান থেকে প্রায় 15টা ম্যাথ ক্লাসই দিয়েছিলাম। রেকর্ড অবস্থায় আছে, দেখে নেবেন। মৌলিক সংখ্যা, এটারও ক্লাস নিয়েছি, তাই না? কোন সংক্রান্ত জ্যামিতি, এটা থেকে ক্লাস নেওয়া হয়নি, এটা থেকে ক্লাসটা নিয়ে নিব। ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এটা নিয়েও ক্লাস নিয়ে নিব। ঘনবস্তু এবং পরিমাপের একক, বাস। এটা ধরে আপনার ম্যাথ এর বাইরে ইনশাআল্লাহ আসবে না। ঠিক আছে? ইংরেজির বিষয়টা পরে আসছি। এটা মানে ইংরেজি বিষয়টা একদম, আচ্ছা ইংরেজি বিষয়টা আমি একটু আগে কথা বলি। ট্রান্সলেশনের বিষয়টা জাস্ট আমি আপনাকে মাত্র 3টা দিন ক্লাস করাবো ট্রান্সলেশনের উপরে। শুধুমাত্র কয়েকটা বেসিক কথা বলবো 3 দিন, মানে 3টা ক্লাস নিব।
ট্রান্সলেশন নিয়ে আলহামদুলিল্লাহ আপনার কোনো মানে প্রশ্ন আসলেও আপনি সবার আগে আনসার করবেন। জেন্ডার, জেন্ডারটা মুখস্থ বিদ্যার মতো। এটা তারপরে ২-১টা রুলস আছে ওটা আমি দেখিয়ে দিব। নাম্বার পড়ানো হয়েছে, আর্টিকেল পড়ানো হয়েছে, রাইট ফর্ম অফ ভার্বস পড়ানো হয়েছে, ভয়েস এখনই আপনি গেলে পাবেন, রেকর্ড অবস্থায় আছে। ন্যারেশন পড়িয়েছি, ডিগ্রি এটা পড়ানো হয়নি, এটা পড়াবো। প্রেপোজিশন, এটা প্রেপোজিশনটা হচ্ছে আমরা ট্রিক্স খাটায় পড়বো। ওই ট্রিক্সটা মনে রাখতে পারলেই এই আবে হালায় একটু গালি টাইপের ট্রিক্স, এই ট্রিক্স যদি আপনার মাথায় থাকে প্রেপোজিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো শেষ হয়ে যাবে। ইডিয়ম অ্যান্ড ফ্রেজ এটা পড়ানো হয়, এটা মুখস্থ বিদ্যা, এটা আপনাকে পড়িয়ে দেওয়া হবে। তারপর সেন্টেন্স, ওয়ার্ড মিনিং, এই বিশেষ করে ওয়ার্ড মিনিংটা এটার সিলেবাসটা অনেক বড়, এটা অত সহজে শেষ করা যাবে না। মানে সিনোনিম অ্যান্টোনিম যেটা। অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশনটা আপনাকে এটা খুব অল্প পড়া, অ্যাব্রিভিয়েশন আপনার মানে ১৫ মিনিটের পড়া বলা চলে, অল্প সময় শেষ করে ফেলতে পারবেন। আর আপনার হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য অনেক যে টপিকসগুলো আছে এই টপিকসগুলো আপনাদের অলরেডি পড়া, সুতরাং এই বিষয় নিয়ে আমি আর আলোচনা করতে চাই না। সাধারণ জ্ঞানের টপিকসগুলো আমি নিজেই পড়িয়েছি, যেমন প্রাচীন বাংলার জনপদ পড়াইনি আমি, হরিকেল, সমতট, চন্দ্রদ্বীপ কোনটা, এগুলো কিন্তু অলরেডি পড়ানো হয়েছে, তাই না? তারপরে গৌড়, বঙ্গ, পুন্ড্র, হরিকেল, সমতট, তারপরে হচ্ছে চন্দ্রদ্বীপ, তারপরে হচ্ছে মানে এগুলোকে নিয়ে কিন্তু আমি একটা ক্লাসই নিয়েছিলাম কয়েকটা। বাংলা নবাবী শাসন, উপনিবেশিক শাসন, এটার উপরে ক্লাস নিতে হবে, আমি নিইনি। তবে এই যে ভাষা আন্দোলন, ৫৪ সালে নির্বাচন, ৬ দফা, এগুলোর উপর কিন্তু ক্লাস নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, এটা নিয়ে তো অনেকবার ক্লাস নিয়েছি আমি। এবং এখান থেকে প্রশ্ন অবশ্যই হবে। বাংলাদেশের সংবিধান অবশ্যই প্রশ্ন হবে এখান থেকে। নদ-নদী, নদ-নদী নিয়ে কিন্তু ক্লাসটা এখন রেকর্ড অবস্থায় আছে, আপনি দেখে নিতে পারেন। আমার ক্লাস আমি নিজেই নিয়েছি। এবং সেই সম্পর্কে নিজ জেলা সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে। কারণ আপনি নিজের জেলায় পরীক্ষা দেবেন, নিজ জেলা সম্পর্কে কিন্তু অনেক সময় প্রশ্ন করা হয়, যে কারণে মানে আপনাকে নিজ জেলা সম্পর্কে একটু তথ্য ভালো করে জেনে নিতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে আপনার সাধারণ জ্ঞানের সিলেবাসটা। তার মানে কিন্তু আমরা সিলেবাসটাও দেখে ফেললাম। ঠিক আছে? আমাদের কিন্তু আলোচনাটা এখনো শুরু হয়নি। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কি দেখলাম? স্বাস্থ্য সহকারী পদের সিলেবাসটা দেখলাম। এই সিলেবাসের মধ্যে আমি কিন্তু আবারও বলছি, এই সিলেবাসের মধ্যে যে টপিকস গুলো আছে, এর মধ্যে 50% থেকে 60% টপিকস, বিশেষ করে ম্যাথের যে টপিকস গুলো রয়েছে, এগুলো কিন্তু আপনার ১১ থেকে ২০তম গ্রেডের জন্য একেবারে হাড়ে গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? মানে আপনার বাদ দেওয়ার কোনো সুযোগই নেই। আপনাকে পড়তেই হবে। যতই কান্না করেন আপনাকে শেষ করতেই হবে। তবে এখানে যে টপিকস গুলো দেখতে পাচ্ছেন, সরল ও যৌগিক মুনাফা, আমি এমন ট্রিক্স আপনাকে পড়াবো, আপনার যেকোনো ম্যাথ, মানে সরল ও যৌগিক মুনাফার ম্যাথ দেখলে আপনি হাসবেন একসময় ইনশাআল্লাহ। সেভাবে আমি পড়াবো আপনাকে। ঐকিক নিয়ম আপনাকে অলরেডি ক্লাস নেওয়া হয়েছে। আপনি কিন্তু অনেক ক্লাসে আমার গণিত ক্লাস পেয়েছেন। যাই হোক, ওই ক্লাসগুলো নিয়ে ফেলবো, সমস্যা নেই। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়ে কিন্তু অলরেডি পরীক্ষা হয়ে গিয়েছে রাজবাড়ীতে। রাজবাড়ী জেলায় কিন্তু পরীক্ষা হয়ে গিয়েছে। অন্য বেশ কয়েকটা জায়গায় পরীক্ষা হওয়া বাকি আছে। কোনো জায়গায় সার্কুলার হওয়া বাকি আছে। যেসব জায়গায় সার্কুলার এখনো হয়নি, আল্লাহর ওয়াস্তে অপেক্ষা করুন। সার্কুলার হয়ে গেলে হাতে ধরি পায়ে ধরি আপনি সার্কুলার আপনাকে এপ্লাই করতে হবে। আপনি পারেন আর না পারেন, মাত্র ১৫০ টাকা না কয় টাকা খরচ করে আপনি এই সার্কুলারটা করতে মানে আবেদন করতে পারবেন না। কারণ আপনার প্রতিযোগিতা এখানে একেবারেই কম। আপনার মানে জেলা ভিত্তিক প্রতিযোগিতাও না, আপনার মানে ইউনিয়ন ভিত্তিক প্রতিযোগিতা সর্বোচ্চ। এই প্রতিযোগিতায় আপনি অংশ নেবেন না, এর মতো লজ্জাজনক আর হতে পারে। এই চাকরি না পেলে আপনি কোন চাকরি পাবেন বলেন? এটা সবচাইতে মানে সরকারি জবের মধ্যে সবচাইতে সহজ হচ্ছে এই সকল জব পাওয়া। সিভিল সার্জনের কার্যালয় রাজবাড়ীতে কি ধরনের প্রশ্ন হয়েছে জাস্ট আপনি একটু দেখলেই আপনার মানে বুঝতে পারবেন আপনি যে আসলে সিভিল সার্জনের কার্যালয়ে কি ধরনের প্রশ্ন হয়ে থাকে। তবে একেক জায়গায় কোয়েশ্চেনসটা একেক রকম হয়। কোনো জায়গায় আগে কিন্তু স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষাগুলো লিখিত পরীক্ষায় হতো না, এমসিকিউ আকারে হতো। তাও অপশন কয়টা থাকতো জানেন? হাস্যকর ব্যাপার, ৩ টা করে অপশন থাকতো। আর কোন জব আছে যেসব জবে ৩ টা করে অপশন থাকে? অথচ স্বাস্থ্য সহকারী পদে মানে শুধুমাত্র ৩ টা করে অপশন দেয়া হতো। এটাই হচ্ছে এমনই একটা ব্যাপার। ক্লাসে কিন্তু অনেকেই জয়েন হয়ে গিয়েছি। সবাই কমেন্ট করুন তো ক্লাসে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা? জয়নব আপু, শম্পা আপু, জুমু আপু, তারপরে হচ্ছে শ্রেয়সী, সেতারা আপু, মিথিলা আপু, তারপরে হচ্ছে আপনার বকুল ভাইয়া। সবাই কমেন্ট করুন। কে ক্লাসে আছেন একটু কমেন্ট করুন। মুস্তাফিজুর রহমান ভাইয়া, তারপরে হচ্ছে জুমু আপু। হুম। বলছে পাস মার্ক কত? ভাইয়া পাস মার্ক কত সেটা তো পরীক্ষা দেওয়ার আগেই কি পাস মার্ক কত সেটা বলে দিতে হবে? এটা আপনি অপেক্ষা করুন। আসলে যখন আপনার এটা সিলেবাস ধরেন আপনার কি বলে ইউনিয়নে আপনার মনে করেন যে কথার কথা ৫০ জন পরীক্ষা দিয়েছে। এই ৫০ জনের মধ্যে আপনি পেয়েছেন হচ্ছে ৫২ এবং ৫২ পেয়ে ফার্স্ট হয়েছেন। তাহলে আপনার মানে ৫২ টাই আপনার কাট মার্কস এবং ৫২ তেই মনে করেন আপনি চাকরিটা পেয়ে যাবেন। আবার এমনও হতে পারে কোনো জায়গায় আপনার
মানে 40-এর নিচেও কোনো, কোনো জায়গায় চলে যায় আরকি। যাই হোক ওটা বলব না। অন্তত 45-এর নিচেও কোনো, কোনো জায়গায় চলে আসে। কারণ এরকম স্কোর তুলতে পারে না। তবুও কিন্তু তাদের জব হয়ে যায়। কারণ এটা ইউনিয়ন ভিত্তিক প্রতিযোগিতা সর্বোচ্চ। এমনকি ওয়ার্ড ভিত্তিক প্রতিযোগিতা বললেও ভুল হবে না। তো সর্বোচ্চ ইউনিয়ন ভিত্তিক প্রতিযোগিতা। এটা তো কোনো বিষয়ই না। যেখানে আমরা প্রাইমারি চাকরির জন্য মানে উপজেলা ভিত্তিক প্রতিযোগিতা করছি। তাই না? যেন আমি যে জবটা করি এটাতে কিন্তু আমি উপজেলা না সরাসরি জেলা ভিত্তিক প্রতিযোগিতা করেছি। ২৭,০০০ পরীক্ষা দিয়েছে। তার মধ্যে টিকেছে হচ্ছে ১৫ জন। তার মধ্যে আবার বাদ পড়েছে ১২ জন। তার মধ্যে আমরা ৩ জন আবার এটা টিকেছিলাম। এই জায়গায় সিভিল সার্জনের কার্যালয়ে রাজবাড়ীতে যে প্রশ্নটা হয়েছে সেই প্রশ্নপত্রটা একটু দেখুন। মানে স্বাস্থ্য সহকারী পদের প্রশ্নটা কেমন হয় একটু দেখুন। মানে দেখলে কিন্তু হাসবেন না। মানে আপনারা পারবেন জানি। আপনারা অনেকে হাসি পাবে কিন্তু হাসির কোনো কারণ না। আপনি একটু দেখেন যে কি প্রশ্নটা হয়ে থাকে। এই দেখুন এটা হচ্ছে প্রশ্নপত্র। দেখুন এই যে এটা হচ্ছে প্রশ্নপত্র। প্রশ্ন হয়েছে আ সিভিল সার্জনের কার্যালয় রাজবাড়ীতে আপনার ৯০ মিনিট পরীক্ষা হয়েছে স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষা। আগে হচ্ছে এমসিকিউ পরীক্ষা হতো ৩ টা করে অপশন থাকতো। এটাতে লিখিত পরীক্ষা হয়েছে। তার মানে আপনারা এখান থেকে কি শিখতে পারলেন? এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে এখন ইদানিং ১৭, ১৬, ১৫ তম গ্রেডের বা ১৪ তম গ্রেডের যে জবের পরীক্ষাগুলো হচ্ছে যদি আ পরীক্ষার্থীর সংখ্যা মোটামুটি কম থাকে সেক্ষেত্রে কিন্তু লিখিত পরীক্ষাটা হয়ে থাকে। এজন্য সবাই লিখিতর একটা প্রিপারেশন নেবেন। তবে আমার সঙ্গে যদি এই পেজে যুক্ত থাকতে পারেন আপনারা, লিখিত পরীক্ষার গ্যারান্টি আমি দিব আপনাকে। বুঝতে পারবেন। একে, একে আপনি প্রতিটা ক্লাস ১ দিন করে ক্লাস করবেন, একটা করে ক্লাস করবেন, আর একটা করে মার্কস নিশ্চিত পেয়ে যাবেন। মানে আমি যেদিন ক্লাস করাই লাইভ ক্লাস, ওইদিন আমি টার্গেট নিই যে আজকের আমার লাইভ ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যে থাকবে, অন্তত তাকে ১ থেকে ২ সর্বোচ্চ ৩ মার্কস তাকে পাইতেই হবে। সেভাবেই কিন্তু আমি ক্লাসগুলো সাজাই। এবং ক্লাসের টপিকসগুলো কিন্তু আমি সেভাবে আমি আবার পরবর্তী পিডিএফ আকারে কিন্তু আপনাকে দিয়ে দিই বা দিয়ে দিব। দেখুন এখানে প্রশ্ন হয়েছে কি? গিরি শব্দের ৫ টি সমার্থক প্রতিশব্দ লিখুন। বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে? ইত্যাদি, ইত্যাদি এসেছে। বাংলাদেশের জাতীয় কবির ৫ টি কাব্যগ্রন্থ লিখুন। মানে হাস্যকর প্রশ্ন এগুলো। সন্ধি বিচ্ছেদ করুন। অধ্যাক্ষ, আল্লাহ! আচ্ছা, সংজ্ঞা লিখুন। কারক কাকে বলে? এই কারক কাকে বলে? এই কারকের ক্লাস করার সময় তো বলে দিয়েছিলাম, তাই না? নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক। পড়া শেষ। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার অ্যান্টোনিমস আসে আপনার সিনোনিম অ্যান্টোনিমস পড়তে হবে তার মানে, হ্যাঁ? ডে এর বিপরীত শব্দ কি? মানে অ্যান্টোনিমস যেহেতু জানতে চেয়েছে, এ ধরনের প্রশ্ন আসবে। তারপরে আপনার কি, কি প্রশ্ন আসতে পারে? যেমন এই যে এইটা দেখুন যে বাংলা মিনিং আসতে পারে। ঠিক আছে? যে আপনার ইংলিশে প্রশ্ন দেওয়া থাকবে। আপনার মানে ধরুন যে ফসিল মানে কি? ফসিল মানে জীবাশ্ম। তাহলে এটার বাংলায় মানে জীবাশ্ম আমাকে কথায় ওখানে লিখিত পরীক্ষায় জীবাশ্ম কথাটা লিখে আসতে হবে। যে ফসিল শব্দের অর্থ হচ্ছে জীবাশ্ম। ব্যাস। এভাবে আপনাকে প্রতিটা আনসার করতে হবে। তারপর কি করতে হবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আপনার ব্ল্যাঙ্কস দেবে মানে ব্ল্যাঙ্কসটা পূর্ণ করতে হবে। তবে এটা কিন্তু মূলত প্রেপোজিশন। যদিও এখানে বোঝা যাচ্ছে না যখন আপনি পড়বেন যেমন দ্য মেইন কজের পরে কি বসে? কজের পরে অব বসে। তাহলে এটা কি? প্রেপোজিশন কিন্তু। অনেকেই কিন্তু বলব প্রিপোজিশন। আসলে এটা প্রিপোজিশন না, ওটা প্রেপোজিশন। ঠিক আছে? আমরা এতদিন ভুল শিখেছি। এতদিন আমরা যা শিখেছি ওটা ভুল শিখেছি। ওটা প্রিপোজিশন না। উচ্চারণ করতে হবে প্রেপোজিশন। তাও আমি কোথায় গিয়ে শিখেছি জানেন? লজ্জার কথা, আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, তখন আমি এটা শিখেছি। এর আগে কখনো জানতেই পারি নাই যে এটা প্রেপোজিশন। আমি বলতাম আগে প্রিপোজিশন। আর আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো, ভালো টিচারের সংস্পর্শে ছিলাম। মানে যারা যারা হচ্ছে বাংলা, ইংলিশ গ্রামার ভালো, ভালো টিচারের সংস্পর্শে ছিলাম। এইজন্য আমি শুকরিয়া আদায় করছি। তাদের কথা খুব মনে পড়ে আমার। আচ্ছা, তাদের জন্যই হয়তোবা আল্লাহ তাদের ওসিলাতেই আমার একটা জবের ব্যবস্থা করে দিয়েছেন। সামনে আপনাদের জন্য আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ আমিও আছি। জবের পরীক্ষায় অংশগ্রহণ করব। ৯ম গ্রেডের ইনশাআল্লাহ দোয়া রাখবেন। ৯ম গ্রেড জব ছাড়া আমি অন্য কোনো জবের পরীক্ষা দেব না। কারণ আমি এখানে প্রমোশন পেলেই আমি এমনিতেই ৯ম গ্রেডে যেতে পারবো। কিন্তু আমার প্রমোশনটা এখানে আবার লেটে হয়। যে কারণে হচ্ছে ৯ম গ্রেডে যেতে একটু লেট হবে আমার। যে কারণে আমি প্রমোশন ছাড়া আমি মানে সরাসরি ৯ম গ্রেডের জবে যদি জয়েন করতে পারি আর গেন চলে যাবো। তাছাড়া আমি এখান থেকে যাব না। এটা খুব রিল্যাক্সের জব। যাই হোক, কি আসে আর ট্রান্সলেট ইনটু ইংলিশ। অর্থাৎ আমি তোমাকে ভাত খাওয়াবো, এটা ট্রান্সলেশন কি হবে? এই ধরনের প্রশ্ন সাধারণত হয়ে থাকে। মানে যেসব সবাই পারবেন এই ধরনের প্রশ্নই হয়ে থাকে। তারপর কি বলতেছে? যে পদ্মা ব্রিজ সম্পর্কে একটা মানে সেন্টেন্স লিখতে হবে। ৬ টা সেন্টেন্স লিখতে হবে। মানে প্যারাগ্রাফের মতো করে ৬ টা সেন্টেন্স লিখলেও লিখতে পারেন। নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর করুন। যে এই যে এগুলো এমসিকিউ আকারে আসে যে বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে, ৬ দফা আন্দোলন কত সালে হয়েছিল? এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। ম্যাথের ক্ষেত্রে যেগুলো দেখলাম অলরেডি দেখিয়েছি, আবার দেখাবো। এই হচ্ছে অবস্থা। মানে স্বাস্থ্য সহকারী পদে এই ধরনের প্রশ্ন সাধারণত হয়ে থাকে। এবার দেখুন ২-১ টা কোয়েশ্চেনস আমরা সলভ করে দেবেন। দেখুন কিভাবে আমরা প্রশ্নগুলো সলভ করব। আপনি তো এখন একা, একা পড়বেন। আমি তো হয়তোবা আজকে একটু পড়ায় দেখায় দিচ্ছি যে
সিভিল সার্জন কার্যালয়ে এই ধরনের প্রশ্ন হয়, এভাবে আপনারা সলভ করুন। কিন্তু আপনাদেরকে তো একা একাই পড়তে হবে, তাই না? এজন্য রুলসটা আমি আপনাকে দেখাই দিই। কিভাবে পড়বেন আপনি? আপনাকে তো দিক নির্দেশনা দিতে হবে যে উল্টোপাল্টা দেখলাম আর যে যেমন এখানে আছে গিরি শব্দের ৫ টি প্রতিশব্দ লিখুন। আপনি কি করবেন? গিরি শব্দের প্রতিশব্দ হচ্ছে পাহাড়, পর্বত, অচল, শৈল, অদ্রি। এই যে ৫ বার বা ১০ বারই পড়লেন। তাতে কি হলো? তাতে আর কি হলো ভাই? আপনার সময়টা একটু অপচয় হলো। কেন? আমি না পড়লাম আমার সময় অপচয় হবে কেন? কারণ হচ্ছে গিরি শব্দের ৫ টি প্রতিশব্দ আপনি এইভাবে শেখার চেয়ে আপনি একটু ট্রিক্স অনুযায়ী শিখুন না। জব কুটির আপনাকে যেভাবে ট্রিক্স দেয় এইভাবে শিখুন। দেখুন পড়াটা আপনার কাছে সহজ হয়ে গিয়েছে। ট্রিক্সটা কেমন চলুন তো একটু দেখি। ব্যাপারটা হচ্ছে এই যে কথার কথা এখানে যেহেতু আসছে পর্বত শব্দের সমার্থক শব্দ কি বা গিরি শব্দের সমার্থক শব্দ কি বা প্রতিশব্দ কি, তাই তো? এটা আপনি কিভাবে পড়বেন? দেখুন আমি কিন্তু এই যে এই ট্রিক্সটা কিন্তু আপনারা জানেন বা আমি কিন্তু দেয়া হয়েছে। একটা এই যে পৃথিবীটাকে ধরে রাখে কে বলুন তো? পৃথিবীটাকে ধরে রাখার কাজ হচ্ছে পর্বতের। পর্বত হচ্ছে পৃথিবীটাকে ধরে রাখে। আচ্ছা, তাই পৃথিবী শব্দের সমার্থক শব্দের সাথে ধর শব্দটা যুক্ত করতে হবে। মানে পৃথিবী শব্দের সমার্থক শব্দ কি আছে? ভূ মানে পৃথিবী, অবনী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। ঠিক কি না বলুন? এগুলো কিন্তু আপনারা জানেন। নাকি জানেন না বলুন? আপনারা সবাই জানেন। ভূ মানে পৃথিবী, অবনী মানে পৃথিবী, তারপরে হচ্ছে আপনার ধরণী মানে পৃথিবী। এগুলো সবাই জানেন। পড়াচ্ছি আমরা আমার নিজেরই হাসি পাচ্ছে। এগুলো আবার পড়ানোর কি আছে? মানে এই পৃথিবী শব্দের যেসব সমার্থক শব্দগুলো আছে এখানে, এদের সাথে শুধু ধর শব্দটা যুক্ত করবেন। ধর। বলুন তো ধরটা কি? এই ধর এই ধরের সাথে যদি একটা হসন্ত দিয়ে দেন, এই ধর কিন্তু হয়ে যাবে একটা ধাতু। ধাতু কি মনে আছে তো যে আমি ধাতু নিয়ে ক্লাস নিয়েছিলাম? কারা ক্লাস করেছেন? শুধু মনে রাখতে হবে। ধরকর মারকাট সার হজা পাখা দে, ধরকর মারকাট সার হজা পাখা দে, ধরকর মারকাট। কে পড়েছেন আমার ক্লাসে? ক্লাসগুলো কিন্তু করানো হয়েছে। অনেকে হবে ক্লাসে পাননি অবশ্যই এখানে। ক্লাসগুলো করাই দেব, সমস্যা নেই। দেখুন পৃথিবীর সাথে ধর লাগাতে হবে। পৃথিবী শব্দের সমার্থক শব্দের সাথে ধর লাগাতে হবে। যেমন ভূ, ভূয়ের সাথে ধর লাগালে হচ্ছে ভূধর। কবিতায় তো আছে ভূধর হইতে ভূধরে লুটিব। আচ্ছা অবনী, অবনী মানে পৃথিবী, এর সাথে ধর লাগাই দেন। অবনী ধর মানে পর্বত। ধরণী মানে পৃথিবী, ধরণীর সাথে ধর দলে ধরণী ধর মানে পর্বত। ধরা ধর, ধরা মানে পৃথিবী, ধরাধর মানে পর্বত। মহি মানে পৃথিবী, মহিধর মানে পর্বত। মেদিনী মানে পৃথিবী, মেদিনীর সাথে ধর লাগাই দিলে মেদিনী ধর মানে পর্বত। তিথি মানে পৃথিবী, এর সাথে ধর লাগাই দিলে হয় পর্বত। তিথি মানে পৃথিবী, এর সাথে ধর লাগাই দিলে হবে পর্বত। কত সহজে আমরা পড়াটাকে মনে রাখতে পারি, অথচ এটাকে আমরা কত জটিল করে ফেলেছি, তাই না? এগুলো করা যাবে না রে ভাইয়া। করতে হবে খুব মজা করে, অথবা অন্য ট্রিক্সের মাধ্যমে আপনি মনে রাখতে পারেন। যে যারা গল্প আকারে মনে রাখতে চান তাদের ক্ষেত্রে অদ্রি নগ নগেন্দ্র নীলগিরি পাহাড়ে উঠে শৈল প্রভাবে অচল হয়ে পড়ল। ব্যাস, এই যে অদ্রি নগ নগেন্দ্র এগুলোই হচ্ছে সব পর্বত, মানে পর্বত শব্দের সমার্থক শব্দ। এগুলো আপনারা এমনি জানেন। অনেক জব কুটির ক্লাস করবেন, সব হচ্ছে গানে ক্লাস হবে, সুরে ক্লাস হবে। কয়েকদিন আগে ক্লাস করাইলাম না? এই যে দীপ্ততা নিয়ে ক্লাস করিয়েছি না, মানে ধ্বনি পরিবর্তন নিয়ে। কারা ক্লাস করেছেন কমেন্ট করুন তো। এই ক্লাসের মধ্যেই তো আমি গান দিয়ে ক্লাস শুরু করেছি। এই গানটাও শেষ করেছি, ক্লাসও শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ এই গানটা বুঝতে পারলে কিন্তু ধ্বনি পরিবর্তনের ক্লাসটা শেষ হয়ে গিয়েছিল। কি মনে আছে আপনাদের? ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন যখন শিখাইলাম তখন গানের ক্লাসের শুরুতেই বলেছিলাম, আরে গায়ের উপর বসলে যদি দীপ্ততা হয়, ব্যঞ্জন পালালে বিচ্যুতি কয়, বর্ণ পাল্টালে বিকৃতি হয়ে যায়। কি বলেছিলাম না? এটি দিয়ে কিন্তু পুরো ক্লাস শেষ করে দিয়েছিলাম। হাস্যকর ব্যাপার। আচ্ছা, পড়াটা যে আসলে কত মজার হতে পারে সেটা আপনারা আসলে ক্লাস না করলে বুঝতে পারবেন না। জয়নব আক্তার আপু বলছেন এক্সিলেন্ট। মুসাফির ভাইয়া হচ্ছে রাজশাহী থেকে। ভাইয়া আপনাদের রাজশাহীতে আমি দীর্ঘ ১২টা বছর ছিলাম ভাইয়া। যদি আমার বাসা পাবনাতে, আমি রাজশাহীতে ১২টা বছর ছিলাম। কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, সেখানে ছিলাম আপনার ৫ বছরের উপরে। তারপরে মেডিকেল কোচিং করেছি। আমি তো মেডিকেলের মানে কোচিং করে, যাই হোক ওইসব বিষয় নিয়ে আলোচনা করব না, পরে অনেক পড়া তো। এবার দেখুন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে আমরা কিন্তু সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বাংলার জাতীয় সঙ্গীতের রচয়িতা। কিন্তু সুরকার কি? সুরকার রবীন্দ্রনাথ। আসলে ব্যাপারটা হচ্ছে গগন হর করার সুরটা তিনি নকল করেছিলেন, এটা আমরা সবাই জানি। তিনি রবীন্দ্রনাথ কি খেতাবে খ্যাত? আমরা সবাই জানি তিনি একজন বিশ্বকবি, তিনি কবিগুরু নামে খ্যাত, তাই না? তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন? তিনি 1861 সালে জন্মগ্রহণ করেছেন ৭ই মে। তিনি কোন দেশের নাগরিক ছিলেন? তিনি কিন্তু ভারতের নাগরিক ছিলেন, তাই না? এটা নিয়ে কিন্তু প্রশ্ন হয়েছে। এই ধরনের প্রশ্ন আপনাকে মোকাবেলা করতে হবে। আপনি যখন সিভিল সার্জনের কার্যালয়ে পরীক্ষা দেবেন, আপনার এই প্রশ্ন ছোটখাটো প্রশ্ন আসবে। তারপরে আসছে বাংলাদেশের জাতীয় কবির ৫টি কাব্যগ্রন্থের নাম লিখুন। হাস্যকর প্রশ্ন এসব, হাস্যকর।
কারণ আমি প্রায় ২ বছর আগে এই ছন্দটা আমি আপনাকে শিখিয়েছি। ২ বছর আগে। এখন আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনি এই ছন্দটা পেয়ে যাবেন। আমি নিজেই একটা কবিতা লিখেছিলাম। অগ্নিবিষে সাম্য ভাঙা সর্বফণি চিত্তনামা জিঞ্জির সঞ্চিতার চাঁদে মরুর হাওয়ায় চম্পা দোলে সিন্ধু ছায়া ঝিঙে ফুলে সন্ধ্যা প্রলয় চক্র ঝরে পড়া শেষ। একদম কাজী নজরুল ইসলামের যত কাব্যগ্রন্থ আছে সবের মধ্যে আছে, এবং এই ছন্দটা আমি নিজে রাতের আধারে একাকী এই ছন্দটা লিখেছি। কেউ বলতে পারবে না এই ছন্দটা আমার, কারণ এই ছন্দটা আমি নিজের কলমে নিজের হাতে লিখেছি। অগ্নিবিষে সাম্য ভাঙা সর্বফণি চিত্তনামা মানে কি? অগ্নি মানে অগ্নিবীণা, বিষে মানে বিষের বাসি, সাম্য মানে সাম্যবাদী, ভাঙা মানে ভাঙার গান, সর্বফণি সর্ব মানে সর্বহারা, ফণি মানে ফণি মনসা। চিত্তনামা নিজেই একটা কাব্যগ্রন্থ। এইভাবে ২২টা কাব্যগ্রন্থ আমি শেষ করে দিয়েছি। মানে শুধু আপনাদের কাজ হচ্ছে আমাদের সাথে থাকুন। মানে শুধুমাত্র ক্লাসে আমাদের সাথে থাকুন। ব্যাস পড়াটা মানে একদম ক্লিয়ার হয়ে যাবে। ইউটিউব চ্যানেলের নাম কি? আচ্ছা, নামটা বলে দিব। ক্লাসটা মানে আমাদের ইউটিউব চ্যানেলটা অলরেডি মনিটাইজেশন পেয়ে গিয়েছে। তা হচ্ছে অনলাইন শিক্ষালয় সার্চ করলেই পেয়ে যাবেন। অনলাইন শিক্ষালয় ইউটিউব চ্যানেল। যাই হোক, বলতে চাইনি, হঠাৎ করে বলে দিলাম। আপনি ওখান থেকে বিশেষ করে জিরান পার্টিসিপেলের ক্লাসটা করে নেবেন। আমার এই ক্লাসটা থেকে প্রায় ৬০,০০০-এর উপরে মানুষ ক্লাস করেছে জিরান পার্টিসিপেলের উপরে। আমি একটা স্পেশাল ক্লাস নিয়েছিলাম। আপনি শুধু জিরান পার্টিসিপল নিয়ে সার্চ করলে আমার চ্যানেলটা চলে আসার কথা। অনলাইন শিক্ষালয় বাংলায় সার্চ করলে ১০০% চলে আসবে। যাই হোক, সন্ধি বিচ্ছেদ করুন। কোথায় এসেছে? সিভিল সার্জনের কার্যালয় স্বাস্থ্য সহকারী পদে এসেছে। কি আসছে? অধ্যক্ষ। কি হবে? অধিযোগ অক্ষ। কিভাবে হবে বলুন তো? আমাদের ক্লাস যারা করেছেন, দেখুন আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম, মানে আমরা যখন সন্ধি ক্লাস করেছিলাম বলেছিলাম জফলা থাকলে রস্বীকার হয়। বলেছিলাম না? কে আমার যে আপু, আমি নাম বলব না, এখানে সে আপুটা আছেন। আপু আপনি কিন্তু ক্লাসের মধ্যে পেয়েছেন, আমি কিন্তু এভাবে পড়িয়েছি। জফলা থাকলে রস্বীকার হয় মানে কি? দেখুন অধ্যক্ষ বানানে ধয় জ ফলা আছে, তাহলে ধ ফলার পরিবর্তে মানে জ ফলার পরিবর্তে রস্বীকার বসায় দেন। এই যে রস্বীকার বসাই দিলাম, তাহলে হলো অধি। আর বাকি যা আছে লিখে দিলাম অক্ষ। পড়া শেষ। ব্যাস, পড়া শেষ। আমি বলেছিলাম জফলা থাকলে রস্বীকার হয়, সন্ধি পড়া শেষ। বফলা থাকলে রস্যুকার হয়, সন্ধির আরেকটা চ্যাপ্টার শেষ। রফলা থাকলে রিকার হয়, রফলা থাকলে রিকার হয়, সন্ধির আরো একটা রুলস শেষ। রেপ থাকলে রি হয়, আরেকটা রুলস শেষ। মানে এত সহজ করে রুলস না আছে কোনো বইতে লেখা, না আছে কোনো গাইডে লেখা। এটা কিন্তু আমার ট্রিক্স। কোনো বইতে নাই, কোনো গাইডে নাই, কোনো ইউটিউব চ্যানেলে নাই, কোনো স্যারে আজ পর্যন্ত এভাবে আপনাকে বুঝিয়েছে। আপনি বলতে পারবেন যে এভাবে কোনো স্যার পড়িয়েছে? পড়ায়নি, কারণ এটা আমার নিজেরই ট্রিক্স। এটা আপনি অন্য স্যারের কাছে যে লাভ কি আপনার? মানে এগুলো তো আমি নিজেই আপনাকে এই ট্রিক্স বানিয়ে আপনাকে শেখাচ্ছি। যাই হোক, এই ধরনের আপনার কোশ্চেনগুলো এইভাবে মোকাবেলা করবেন কিন্তু পরীক্ষার হলে। দেখুন, আসে কারক, শব্দ, পদ, কাল, নিত্যবৃত্ত, অতীত। এগুলা কাকে বলে? আচ্ছা, আমি এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, ক্লাসটা শেয়ার দেয়া যায় না? নাকি ক্লাসটা এখানেই শেষ করে দিব? জয়নব আপু বলছেন অনলাইন শিক্ষালয়। জি, অনলাইন শিক্ষালয় আপনি এভাবে সার্চ করলেও হবে, বাংলাতে সার্চ করলেও হবে। বাংলাতে সার্চ করলে তো অবশ্যই পাবেন। যেটা পাবেন ওটাই আমার চ্যানেল। মানে ক্লাসটা শেয়ারই দিচ্ছেন না। আমার মনে হয় যে ক্লাসটা, আমার মন চাচ্ছে যে ক্লাসটা থেকে আমি চলে যাই। কারণ শেয়ার দিতে যে আপনার এত কষ্ট হয় সেটা আমি জানতাম না। মানে আমি আসলে এমনই বোকার বোকা যে শেয়ার দেন না অথচ আমি ক্লাস নেই। মানে আমার আসলে লজ্জা নেই নাকি আমি বুঝি না। আমি ক্লাস থেকে চলে যাবো কিনা আমি সেটাও জানি না। মানে ক্লাসটা মানে শেয়ার দিলে আপনার হাতে ব্যথা করবে? নাকি আপনার নেট একটু বেশি ফুরবে ভাইয়া? নাকি আমি ক্লাস খুব খারাপ নিচ্ছি জন্য আপনার মান সম্মান যাবে? কোনটাই না। মানে আপনি কতটা অকৃতজ্ঞ হলে এটা করতে পারবেন এটা আপনি চিন্তা করে দেখুন। কতটা কৃতজ্ঞ হলে আপনি শেয়ার করবেন সেটাও চিন্তা করে দেখুন। না, আমি আসলে এই বিষয়টা নিয়ে ২য় বার বলব না। আমি দেখি এখন শেয়ার কত আছে, একটু পরে দেখব শেয়ারটা কত আছে। এখন দেখে নিচ্ছি শেয়ারটা কত হয়েছে। আচ্ছা, এখন দেখে নিয়েছি অলরেডি। আর যারা শেয়ার দিয়েছেন একটু কমেন্ট করবেন তো যে এরা শেয়ার দিয়েছেন। এটা অন্তত কমেন্ট করলেই হবে যে কে শেয়ার দিয়েছেন। ডান কথাটা লিখলেই হবে। দেখি শেয়ার দিয়েছেন যিনি, আচ্ছা ৬ টা শেয়ার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই যে আমি শুকরিয়া আদায় করছি আপনাদের প্রতি আসলে। আচ্ছা, শিশির ভেজা সকাল আপু গান লিখেছেন, তিনি শেয়ার করেছেন। আচ্ছা, বুঝতে পেরেছি এবার। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আচ্ছা, এবার হচ্ছে কারকের সংজ্ঞা, তারপরে শব্দের সংজ্ঞা, পদ, কাল, নিত্যবৃত্ত, অতীত এগুলা কাকে বলে? এগুলো আমরা সবাই জানি। তারপরে আসলে আমি তো আর কারকের ক্লাসেও নিতে আসিনি আজকে। জাস্ট আপনাকে আনসারটা দিচ্ছি যে কারক কাকে বলে। আমরা কিন্তু জানি নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক কি কারক বলে। আর এখানে কি লিখেছি? ওই একই কথা ঘুরে ফিরে লিখেছি। বিশেষ্য এবং সর্বনাম পদে মানে মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। তবে মূলত এইটা বেশি গুরুত্বপূর্ণ। নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্কটা তাকেই বলব কারক।
আর কারকের কবিতাটা কিন্তু মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু কারকের 50% পড়া ওখানেই শেষ, আর আমি যেগুলো দেখাই দেবো ওটুকু পড়লে আপনার বাকিটুকু শেষ হয়ে যাবে। আচ্ছা, তারপরে বলছে পদ কাকে বলে, শব্দ কাকে বলে। দেখতেই পাচ্ছেন বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে পদ বলে। আমি কিন্তু পদ নিয়ে ক্লাস করিয়েছি। পদ এবং শব্দের মধ্যে পার্থক্য আলাদা করে বুঝিয়ে দিয়েছি। এগুলো নিয়ে আমি আলোচনা করতে গেলে তো ক্লাসটা অনেক লং হয়ে যাবে। এজন্য আমি খুব দ্রুত আলোচনা করার চেষ্টা করছি। কারণ অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে তো। কাল কাকে বলে? জানেন তো, ক্রিয়া সংঘটনের সময়কে কাল বলে। নিত্যবিত্ত অতীত কাকে বলে? এগুলো সবই কিন্তু আপনি জানেন। আচ্ছা, সিভিল সার্জনের কার্যালয়ে আরেকটা ধরনের প্রশ্ন হয়েছে, সেটা হচ্ছে মানে আপনাকে মানে বিপরীত শব্দ লিখতে হবে। যেমন ডে, দিনের বিপরীত শব্দ হচ্ছে রাত। চিন্তা করে দেখেন বিসিএস কি কখনো আসতে দেখেছেন? যে দিনের বিপরীত শব্দ কি? ডে এর বিপরীত শব্দ কি? আসতে দেখেছেন কখনো বিসিএস এ? দেখেননি। অথচ এইটা এমন একটা জব যেখানে সবচেয়ে সহজ, সহজ কোয়েশ্চেনস করে ঢুকায় রাখে। মানে এগুলো সবাই পারবে। ডে, নাইট, বিজি, ফ্রি, এনার্জেটিক, ইনঅ্যাক্টিভ, উইক, স্লো, সেলডম, ফ্রিকুয়েন্টলি। কত সহজ! মানে কি বলবো? এবার আরেক ধরনের কোয়েশ্চেনস হয়ে থাকে। ৯ নম্বর প্রশ্নে হয়েছে যে সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে কিন্তু রাজবাড়ী জেলায়। বলতেছে যে এখানে আপনার কয়েকটা ওয়ার্ড দেয়া থাকবে, যেমন স্ট্রাগল, কুক অ্যান্ড বুল স্টোরি, তারপরে গালার ডে, ফার্স্ট এইড, ফসিল, এগুলা দেয়া থাকবে। বলবে যে এগুলার বাংলা অর্থ কি? এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাকে মোকাবেলা করতে হবে। আশা করি আপনি পারবেন। যেমন স্ট্রাগল মানে যুদ্ধ করা। তারপরে কক অ্যান্ড বুল স্টোরি, এটা কিন্তু আমরা সবাই জানি। কক অ্যান্ড বুল স্টোরি মানে হচ্ছে গাঁজাখুরি গল্প। আপনি এখানে গাঁজাখুরি গল্প লিখতে পারেন বা আষাঢ়ি গল্প, যেটা ইচ্ছা লিখতে পারেন। গালা ডে মানে কি? আনন্দের দিন। এগুলো কিন্তু আমি নিজের হাতে টাইপিং করেছি। যেগুলো আপনি স্লাইড দেখতে পাচ্ছেন, এটা নিজের হাতে টাইপিং করেছি। তারপর হচ্ছে ফসিল মানে হচ্ছে জীবাশ্ম। এই ধরনের প্রশ্ন আপনাকে মোকাবেলা করতে হবে। আবার দেখুন আর কি ধরনের প্রশ্ন আসতে পারে। এই যে আমি বলেছিলাম প্রেপোজিশন থেকে প্রশ্ন হবে। প্রেপোজিশন, তাই না? প্রেপোজিশন থেকে এইভাবে আপনাকে হচ্ছে প্রশ্ন তুলে দিতে পারে। ৫ টা যেমন দ্য মেইন কজ ড্যাশ অফ দ্য ইনক্রিজ। দেখেন দ্য ড্যাশ অফ, সরি মানে এখানে দা নেই। দ্য মেইন কজ ড্যাশ দ্য ইনক্রিজ। আমরা কিন্তু সবাই জানি কজের পরে অফ হয়, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে। এটা আপনি জানা নেই? অবশ্যই আপনার জানা আছে কিন্তু। কজ অফ। এই ধরনের প্রিপোজিশন আপনাকে মোকাবেলা করতে হবে। আমি আশা করি আপনি পারবেন। তবে এর জন্য আপনাকে কি করতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা অবশ্যই ক্লিয়ার করে রাখতে হবে। ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আপনি অবশ্যই ক্লিয়ার করে রাখবেন। আবার দেখুন কি ধরনের প্রশ্ন স্বাস্থ্য সহকারী পদে আসবে। আর একটা কথা বারবার স্মরণ করায় দিচ্ছি। স্বাস্থ্য সহকারী পদের যদি এক্সাম দেওয়ার সুযোগ থাকে, তবে হাতে ধরি পায়ে ধরি আপনাকে আবেদন করতেই হবে। যদি আবেদন না করেন, আমি যদি আপনার চেয়ে ছোটও হয়ে থাকি, মানে বয়সের দিক থেকে যদি আপনার চেয়ে ছোটও হয়ে থাকি, তবুও আপনাকে আমি বোকা বলে ডাকবো। কারণ আপনি এই পদের পরীক্ষা মানে আপনি যদি জব না পেয়ে থাকেন, আর এরকম সার্কুলার আসার পরেও আপনি সার্কুলার আবেদন না করে থাকেন, আপনার মতো বোকা এই পৃথিবীতে আর কেউ নেই। কারণ এটা প্রিপারেশন নেওয়াও খুব সহজ। প্রিপারেশন নেওয়া খুবই সহজ। কারণ আপনার ইউনিয়ন ভিত্তিক সর্বোচ্চ প্রতিযোগিতা বা ওয়ার্ড ভিত্তিক প্রতিযোগিতাও হতে পারে। আপনার ফ্রেন্ডের চেয়ে যদি আপনি একটু ভালো করতে পারেন, জবটা আপনার। ঠিক আছে? আমার চাচাতো ভাই মানে আমার এলাকার প্রতিবেশী, সেও কিন্তু দেখেছি এই আপনার এই পোস্টে জব করে, হেলথ অ্যাসিস্ট্যান্ট। মানে আমরা এটা এইসে নামে চিনি। এইসে মানে স্বাস্থ্য সহকারী। মানে এটা এত সহজ চাকরি। জাস্ট একটা করে মানে মাস শেষে একদিন করে ইনজেকশন দিয়ে আসা আর একটু ঘুরে আসা। বাস রুমের মধ্যে থাকবেন, নিজের ঘরে থাকবেন, নিজে খাবেন-দাবেন, ঈদের সময় বোনাস পাবেন। সরকারি চাকরি মানেই হচ্ছে একটা সোনার হরিণ ভাই। যেকোনো সরকারি চাকরি পান মানে আপনি সোনার হরিণ পাইলেন। লজ্জার কথা কি জানেন? যখন আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করব আমরা সবাই, তখন সবার মুখে একটাই কথা, "ও অনার্স শেষ করছো তুমি?" "হ্যাঁ।" এখন কি করা হয়?" সবাই কিন্তু জানে যে সে বেকার। তারপরে বলে, "হ্যাঁ, তাহলে কি করা হয়? মানে চাকরি পাইছো? চাকরি করো? তুমি কোথায় পড়ছো?" "হ্যাঁ, আমি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছি।" "তুমি কোথায় পড়ছো?" "আমি ইউনিভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছি।" আমি আল্লাহ বাঁচাইছেন যে আমাকে এই ধরনের বিষয়টা ফেস করতে হয়নি। আল্লাহ তো মানে যাকে যে এই ধরনের বিষয়গুলো ফেস করছে সেই জানে কষ্টটা কতটুকু। মানে মানুষ জানে, আমার প্রতিবেশী জানে যে আমি জব পাই নাই। তাহলে কেন আমাকে জিজ্ঞাসা করবে? কি জব-টবের কি অবস্থা? আর জব পায় নাই তো জানে। তারপর জিজ্ঞাসা করার কি দরকার? তারা খোঁচা মারে, ঠিক আছে? যে কারণে এই খোঁচা মারার সুযোগ যেন না পায়। গর্জে উঠুন। ওই আপনি ফেসবুকে আসছেন, আমার কিন্তু অলরেডি লাইভ ক্লাস করতেছেন। লাইভ ক্লাস করতে, করতে আপনার ইচ্ছা হবে কি? যাই একটু ওই কার্টুনটা দেখে আসি। ওই যে এই হাস্যকর এই বিষয়টা দেখে আসি। এইসব করা যাবে না ভাইয়া। আপনাকে
যতদিন জব না পান সাধনা করতে হবে। যারা অন্তত ৬ থেকে ৭ ঘন্টা প্রতিদিন পড়ালেখা করতে পারেন। আর আমি যেভাবে মানে আপনাকে যে গাইডলাইনস গুলো দিব, যদি চাকরি না পান তখন এসে আমারে হচ্ছে ইয়া করে দিয়ে যায়েন। মানে আমাকে শাস্তি দিয়ে যায়েন। চাকরি আপনার হবে বই কি, আপনার ঘাড়ে চাকরি দেবে। মানে চাকরি আপনার হতে বাধ্য। যদি দুর্নীতি না হয়। চাকরি আপনার হবে যদি আপনি পরিশ্রম করে থাকেন। শুনুন, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের চেয়ে বেশি চাপিয়ে দেন না। সে যা করে সে ফল সে পাবেই। আপনি জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন। আপনার পরিশ্রম করতে গিয়ে আপনি দেখা যাচ্ছে যে পরিশ্রম একটু কম হয়ে গিয়েছে। চাকরি পাবেন না। আপনি পরিশ্রম কম করেছেন, চাকরি পাননি। কিন্তু আপনি পরিশ্রম করেছেন কিন্তু চাকরি পাননি। এটার বদলা কিভাবে হবে? আল্লাহ তাআলা এরও ব্যবস্থা করবেন। এর জন্য আপনাকে প্রতিদান আপনাকে দেবেনই। কারণ আপনি পরিশ্রম করেছেন। আল্লাহ তাআলা কোনো মানে পরিশ্রমের প্রতিদান অবশ্যই দিয়ে থাকেন। এটা বিশ্বাস করবেন মনে প্রাণে। আর তাকদীর এটা কিন্তু আল্লাহর হাতে। ঠিক আছে? তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা কিন্তু ফরজ। ঠিক আছে? তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা ফরজ। ৭ টি বিষয়ের উপর হচ্ছে বিশ্বাস স্থাপন করা ফরজ। যাই হোক, আমি হচ্ছে ওয়াজে যেতে চাচ্ছি না। কিন্তু এই কথাটা মনে রাখবেন। তকদীরকে অবশ্যই বিশ্বাস তকদীর উপরই বিশ্বাস স্থাপন করতে হবে। আপনার চাকরি হয়নি, তার মানে যে আপনি আল্লাহ তাআলা আপনার খারাপ চান, ব্যাপারটাই না। হতে পারে আপনি এই চাকরিটা করলে আপনি চাকরি করতে, করতে মারা যেতে পারেন। মানে একটা অঘটন ঘটায় আপনার হাতটা নষ্ট হয়ে যেতে, আপনার হাতটা কাটা লাগতে পারে, আপনি টেনে কাটা পড়তে পারেন, এজন্য আপনার রেলে জব হয়নি। এরকম হতে পারে। কোন একটা কারণে আল্লাহ তাআলা আপনার ওই জবটা দেননি। আল্লাহ তাআলা আপনার জন্য যা দেবেন ওটা অবশ্যই ভালোর জন্যই দেবেন, ভালোর জন্যই করবেন। ঠিক আছে? আচ্ছা, ট্রান্সলেশন আসবে কিন্তু সিভিল সার্জন কার্যালয়ে। মানে পরীক্ষার ট্রান্সলেশন ১ থেকে ২ টা। যেমন এখানে ২ টা ট্রান্সলেশন এসেছে। আমি তোমাকে ভাত খাওয়াবো আর হচ্ছে মাস্ক পরুন, কোভিড প্রতিরোধ করুন। এই ২ টা ট্রান্সলেশন এসেছে। I will feed you rice। এখন ফিড মানে কিন্তু খাওয়ানো, খাওয়া না কিন্তু। ঠিক আছে? এটা পজিটিভ ভার্ব। আমি কিন্তু পজিটিভ ভার্ব নিয়ে কিন্তু ক্লাস নিয়েছি। মনে আছে সবার? শুধু একটা কথা মনে রাখলে কিন্তু এই পজিটিভ ভার্ব শেষ। যারা আমার ক্লাস করেছেন তারা কিন্তু জানেন। শুধু মনে রাখবেন, মায়ের হাবু এলো গেটে তাকে হেল্প করলো লেটে। এই কথাটা যার মনে থাকবে আর পজিটিভ ভার্ব এসে তাকে কেউ ঠেকাতে পারবে না। যারা আমার লাইভ ক্লাস করেছেন তারা জানেন। মায়ের হাবু এলো গেটে তাকে তাকে হেল্প করলো লেটে। মায়ের হাবু এলো গেটে তাকে হেল্প করলো লেটে। কারা কারা আমার এই ক্লাসটা পাননি? এই ক্লাসটা আমি আপনাকে দিয়ে দিব। জয়নব আক্তার আপু বলছেন রাইট। আচ্ছা, মনির আপু বলছেন আমি তো আবেদন করি নাই। আচ্ছা, আবেদন করেনি। যদি আবেদন যদি সার্কুলার ছাড়ে তবে তো আবেদন করতেই হবে। আর সার্কুলার না ছাড়লে আবেদন করবেন কিভাবে? আচ্ছা, মাস্ক পরুন, কোভিড প্রতিরোধ করুন। ওয়্যার মাস্ক, প্রিভেন্ট কোভিড। আচ্ছা, এবার আবার আরেকটা প্রশ্ন হয়েছে যে ৬ লাইনে বা ৬ টা শব্দে আপনার পদ্মা ব্রিজ নিয়ে একটা কিছু লিখতে বলেছে। তা আমি প্যারাগ্রাফ আকারে আসলে আমার নিজের ভাষায় এটা লিখেছি। আপনি কিন্তু আবার অন্য কারো সঙ্গে মিলাতে যাবেন না। কারণ এটা মিলাতে পারবেন না। আপনি নিজের ভাষায় লিখেছি। এ হচ্ছে আপনারা এই যে এই ধরনের প্রশ্ন যখন আসবে বিশ্বাস করেন, শুধু আমার ক্লাসটা কন্টিনিউ করতে থাকেন। প্যারাগ্রাফটা যেকোনো প্যারাগ্রাফ, একদম যেকোনো প্যারাগ্রাফ যদি প্যারাগ্রাফের অর্থ যদি আপনি বুঝতে পারেন যে যেমন পদ্মা ব্রিজ নিয়ে এখানে প্যারাগ্রাফ লিখতে বলেছে। এই যে আমি বুঝতে পেরেছি আচ্ছা পদ্মা ব্রিজ নিয়ে লিখতে বলেছে। দেখুন পদ্মা ব্রিজের দৈর্ঘ্য আপনার মনে নাও থাকতে পারে। কিন্তু আপনি কিন্তু পদ্মা ব্রিজ নিয়ে ৫ টা কথা লিখতে পারবেন। কারণ পদ্মা ব্রিজ হয়েছে মানে কি আপনার একটা জেলার সাথে আরেকটা জেলার সুসম্পর্ক মানে মানে ইয়াটা পথটা কমে আসলো। তারপর হচ্ছে এখানে ইকোনমিক ডেভেলপমেন্টের একটা বিষয় আসলো। এই বিষয়গুলো আপনার মাথায় তো থাকবে, তাই না? তারপরে আমি আপনাকে কিছু ট্রিক্স শেখাবো, কয়েকটা টেন্সের খেলা শেখাবো, কয়েকটা রুলস বলবো। আপনি বানায়ে, বানায়ে চোখের পলকে মানে ঘন্টার পর ঘন্টা লিখে যেতে পারবেন। বিশ্বাস করবেন কিনা? এর পরের বার আপনারা হচ্ছে যদি জিকে নিয়ে কথা বলি, আপনার জিকে নিয়ে সাধারণত কি ধরনের প্রশ্ন হয়ে থাকে? যে বাংলাদেশের বিজয় দিবস কত? এই সবাই কমেন্ট করুন তো। দেখি আপনাদের অবস্থা কি? দেখি সবার প্রথমে কে আনসার করবে? বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে? কোনটা হবে? দ্রুত আনসার করুন তো দেখি সবার প্রথম কে আনসার করেন। আর জুমু আপু বলছেন আমি ক্লাসটা পাই নাই। ও আচ্ছা। ক্লাসগুলো সব চাই। হ্যাঁ, সব কয়টা ক্লাস আছে এবং ক্লাসটা আমি পুনরায় আবার নিব, সমস্যা নেই। জয়নব আপু বলছেন জি, জি বানায়ে লিখতে চাই। লিখতে দেন। হ্যাঁ, আচ্ছা শিখায়ে দেন। অবশ্যই আপনি শুধু আমি কি বলছি সাথে থাকতে হবে। ১৬ই ডিসেম্বর সাফিনা আপু কিন্তু ম্যাথ অনেক ভালো পারেন। আমার কিন্তু মাথায় আছে। আপু আপনি অনেক ভালো ম্যাথ পারেন। আ সবার ১ম এ আপনি ম্যাথ আনসার করে যাচ্ছিলেন সেদিন। হচ্ছে ১৬ই আমরা সবাই জানি এটা ১৬ই ডিসেম্বর। ১৬ই ডিসেম্বর হচ্ছে আপনার বাংলাদেশের বিজয় দিবস। আর স্বাধীনতা দিবস কিন্তু ২৬শে মার্চ, এটা আমরা জানি। আচ্ছা, ৬ দফা আন্দোলন কত সালে হয়েছিল? মনে করুন আপনি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়ে পরীক্ষা দিচ্ছেন। দেখি আপনি কেমন আনসার করতে পারেন। ৬ দফা আন্দোলন কত সালে হয়েছিল? সবাই জানি কিন্তু আমরা সবাই জানি। কিন্তু সবার ১ম এ কে আনসার করেছেন? সাফিনা আপু বলছেন ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আপু। আচ্ছা, সিদরাতুল মুনতাহা আপু কমেন্ট করেছেন। মফিজুর রহমান ভাইয়া ১৯৬৬ সালে কে বলছেন? সাফিনা আপু।
আসমা আপু 1966 সাল। জুমা আপু বলছেন আবেদন করছি ভাইয়া। আচ্ছা, খুবই ভালো জুমা আপু, আপনার জন্য একটা সম্ভাবনা রয়েছে। আমি বিশ্বাস করি এই জবটা আপনি ছিনায় নিতে পারবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন একজন যদি আপনার এলাকার জব পায় সে যেন আপনি হন। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে নিন, বলুন আমিন। আচ্ছা, 6 দফা আন্দোলন 1966 সাল, এটা আমরা জানি। পরবর্তী প্রশ্ন যেটা সিভিল সার্জনে এসেছে, মানে সহকারী শিক্ষক সহকারী হচ্ছে স্বাস্থ্য সহকারী পদে এসেছে, যে বর্তমান বাংলা সন কত? এটা আমরা সবাই জানি 1400 কত, 1400, 1400 কত, 1431 সাল। আসলে ব্যাপারটা কি, এটা আমি কখনোই বলবো না, কারণ জানেন, কারণ হচ্ছে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আমার রোল নাম্বার ছিল, মানে ভর্তি যে আগে হবে তার রোল নাম্বার আগে, ভর্তি যে পরে হবে তার রোল নাম্বার পরে। আমি হচ্ছে ওই পরে ভর্তি হয়েছিলাম, এই জন্য আমার রোল নাম্বার ছিল 31, ঠিক আছে? মানে আমি তো আইআর ডিপার্টমেন্ট পড়াশোনা করেছি, ইন্টারন্যাশনাল রিলেশনস, তাই আমার রোল নাম্বার ছিল হচ্ছে 31, ঠিক আছে? মানে 31 লাস্ট ডিজিট। আমার তো আসলে আমাদের তো অনেক বড় ডিজিটের, 16, 10, 65, আমি পুরো রোলসটা বলবো না, তারপরে লাস্টে ছিল 31। 31 রোলটা এটার জন্য আমার খুব ভালো মনে আছে যে বর্তমান বাংলা সন হচ্ছে 1431। যাই হোক, বাংলাদেশের সংবিধান দিবস কবে? আহা, এটা কমেন্ট করুন সবাই, দেখি সবার প্রথমে কি আনসার করছেন। বাংলাদেশের সংবিধান দিবস কবে? আচ্ছা, অনেকেই কিন্তু সঠিক আনসার করেছেন। আহ, হ্যাঁ, 1431 এটাও সঠিক আনসার করেছেন। আর হচ্ছে বাংলাদেশের সংবিধান দিবস কবে? সবার প্রথমে আনসার করেছেন হচ্ছে শ্রেয়সী শীত, না না না, সাফিনা আপুই সবার প্রথমে আনসার করেছেন। সাফিনা আপুর প্রিপারেশনটা সম্ভবত অনেক ভালো, তাই না আপু? বোঝা যায়। আচ্ছা, বাংলাদেশের সংবিধান দিবস কবে? হ্যাঁ, বাংলাদেশের সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর। সাফিনা আপু সবার প্রথমে সঠিক আনসার করেছিলেন। পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য, এটা 2024 এসেছে। ঢাকা মেট্রো রেল সর্বপ্রথম কবে চালু হয়? আমরা জানি যে এই প্রশ্নটা অনেকেই ভুল আনসার করবেন, আমি জানি না। এটার আনসার করুন তো। হ্যাঁ, ঢাকা মেট্রো রেল সর্বপ্রথম কবে চালু হয়? আচ্ছা, হয়তোবা অনেকে আনসার করছেন না এই প্রশ্নটা, কারণ এটা অনেকের জন্য একটু জটিল হয়ে গিয়েছে। ঢাকা মেট্রো রেল 2022 সালে চালু হয় 28 ডিসেম্বর। আচ্ছা, কারা কারা মেট্রো রেলে উঠেছেন কমেন্ট করুন তো, কারা কারা মেট্রো রেলে উঠেছেন? আমি কিন্তু ঢাকা মেট্রো রেলে উঠেছি, বেশ কয়েকবার উঠেছি, অনেকবার। মিরপুর থেকে আমি গিয়েছি হচ্ছে ওই আপনার ইয়াতে উত্তরায় গিয়েছি। আচ্ছা, তারপরে হচ্ছে পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য, বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে? আমাকে কিন্তু ভুল বোঝা যাবে না। অনেকে বলতে পারেন, ভাইয়া আপনি প্রতিদিন তো কত কঠিন বিষয়গুলো পড়ান, আজকে এত সহজ বিষয়গুলো নিয়ে আসছেন কেন? এটা আমার কি দোষ বলুন? স্বাস্থ্য সহকারী পদে যদি সহজ প্রশ্ন করে, সেই প্রশ্নটা যদি আমি আপনাকে দেখাই, তাহলে সেখানে আমার কি দোষ? কারণ আমি তো মানে প্রশ্ন তৈরি করিনি, তাই না? আচ্ছা, বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? আচ্ছা, 14 ডিসেম্বর। আনসার করতে হবে না, এটা আপনি জানেন। আ শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কবে? এই প্রশ্নটার আনসার যিনি করতে পারবেন না, মনে করব তিনি জবের পরীক্ষায় অলরেডি পিছিয়ে আছেন। যিনি আনসার করবেন না, ভেবে নিব তিনি অলরেডি পিছিয়ে আছেন। মম জাহান আপু জয়েন হয়েছেন ক্লাসে। শিশির ভেজা সকাল আপু আনসার করে যাচ্ছেন। আচ্ছা, 14 ফেব্রুয়ারি, হ্যাঁ। এটার আনসার কি হবে বলুন? শেখ মুজিবুর রহমান জাতির জনক, শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কবে? উম, এখনো পর্যন্ত এটার সঠিক আনসার কি পেয়েছি আমি? আচ্ছা, যাই হোক, আমি আনসারটা দেখতে পাচ্ছি না কেন, বুঝতে পারছি না। এটা হচ্ছে আপনার ৩রা মার্চ ১৯৭১ সাল। জাতির জনক ঘোষণা করা হয়, বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হয়। এই ধরনের প্রশ্নগুলো আপনার আসবে। কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? আমরা কিন্তু সবাই জানি। এটা আমি আনসারটা আপনাদের কাছ থেকে নিব না, আপনারা জানেন। এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ানোর জন্য দায়ী। এডিস মশার কামড়ে ডেঙ্গু ডেঙ্গু জ্বর হয়, তাই না? ডেঙ্গু জ্বর হয় এডিস মশার কারণে।
আবার অ্যানোফিলিস মশা দিবেন না কিন্তু আবার। মানবদেহে কিডনি কয়টি? আচ্ছা, যদিও এটা স্বাস্থ্য সহকারী পদে, এজন্য স্বাস্থ্য মানে স্বাস্থ্য নিয়ে ২-১ টা প্রশ্ন করেছে। মানবদেহে কিডনি কয়টি? এটা তো মনে হয় ক্লাস 2 এর বাচ্চা বলতে পারবে, পারবে না? আচ্ছা। আর কিডনিকে আমরা কি বলি? নেফ্রন বলি, তাই না? আচ্ছা। কিডনির সংখ্যা হচ্ছে ২ টি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হয়েছে যে ইরাটোম কি? হ্যাঁ, এইটা অনেকে পারবেন না। কারণ ইরাটোম কি এটা অনেকেই পড়েনি। তবে আমি আমার ইউটিউব চ্যানেলে ঠিক ২ বছরের বেশি সময় আগে একটা কবিতা দিয়েছিলাম যে উন্নত জাতের ধানের নাম মনে রাখার কবিতা। এই কবিতাটা আমি নিজেই বানিয়েছি। কবিতাটা আমি নিজেই দিয়েছিলাম। আমি এভাবে আবৃত্তি করেছিলাম। ময়না নারিতা হীরামালা বিপ্লব আশা প্রগতি মুক্তা চান্দিনাম বিহাইবিড ব্রিসাইল। আমি কিন্তু বিশ্বাস না হলে আপনি আজকে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। মানে আমি কিন্তু এটা আবৃত্তি করেছিলাম এটা। অথচ এটাই ২০২৪ সালে মানে কয়েকদিন আগে মানে মার্চ মাসে প্রশ্ন হয়েছে ইরাটোম কি? যদি ওই ক্লাসটা করে থাকতেন অবশ্যই এটা আনসার করে আসতে পারতেন সঠিকভাবে। এটা হচ্ছে একটা উন্নত জাতের ধানের নাম ইরাটম। ঠিক আছে? ইরাটম হচ্ছে উন্নত জাতের ধানের নাম। তারপরে হচ্ছে জান্নাতাবাদ কার পূর্ব নাম? আমরা কিন্তু জানি ওই যে হুমায়ুন, হুমায়ুন কিন্তু বাংলার নাম রেখেছিলেন জান্নাতাবাদ। তাই না? মুঘল শাসন করেছেন কারা, কারা? ১ম মুঘল সম্রাট কে ছিলেন বলুন তো? আমরা কিন্তু ট্রিক্সের মাধ্যমে শিখেছিলাম যে বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে। বাবার মানে হচ্ছে ১ম এ এসেছে বাবর, হইল মানে হুমায়ুন, বাবরের ছেলের নাম হুমায়ুন। হুমায়ুনের ছেলের নাম হচ্ছে আকবর। কারণ বাবার হইল একবার, একবার মানে আকবর। ঠিক আছে? বাবার হলো একবার জ্বর, জ্বর মানে হচ্ছে জাহাঙ্গীর বর্গীয় জ দিয়ে। সারিল ঔষধে, সারিল মানে কি? সারিল মানে হচ্ছে শাহজাহান। আর ঔষধে মানে হচ্ছে আওরঙ্গজেব। তাই না? এটা কিন্তু আমরা সবাই জানি। হ্যাঁ, জয়নাব আপু বলছেন ২ টি। তারপরে হচ্ছে বৃক্ক। হ্যাঁ, বাংলাতে বলে মানে বৃক্ক বলা হয়। এটা বিজ্ঞানের ভাষায়। নেফ্রনও বলা হয় আপু। বৃক্ক মানে হচ্ছে কিডনি, ওটা নেফ্রনও বলা হয়। আমার আজও মনে আছে যখন মেডিকেল কোচিং করতাম তখন আমাকে কত কিছু মনে রাখতে হতো যে মাথার মস্তিষ্কের কিন্তু ৬টা পার্ট রয়েছে। সবার মনে আছে না? আর যারা বিজ্ঞান পড়েছেন তাদের কিন্তু মনে আছে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, অ্যাথময়েড, তাই না? এরকম কিন্তু কত কষ্ট করে তখন মনে রাখতে হতো। এখন এমনিতেই মনে পড়ে। আচ্ছা, আ জান্নাতাবাদ কার পূর্ব নাম? হ্যাঁ, জান্নাতাবাদ কার পূর্ব নাম? এটা হচ্ছে বাংলাদেশের পূর্ব নাম। কারণ বাংলাদেশ তখন বাংলার ভূখণ্ড ছিল। আর তখন বাংলার ভূখণ্ড ছিল এবং হচ্ছে হুমায়ুন, সম্রাট হুমায়ুন হচ্ছে বাংলার নাম রেখেছিলেন জান্নাতাবাদ। কার পূর্ব নাম? বাংলাদেশের। এ কারণে আনসার হবে বা বাংলার। এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে উদযাপিত হয়? হায়, হায়! এইজন্য আমার পড়াতে ইচ্ছা করে। স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন পড়াতে গিয়ে অনেকেই ভাববেন, ভাইয়া এই আপনার ক্লাস করার আমার বৃথা। কারণ এই ধরনের প্রশ্ন আপনি আজকে নিয়ে আসছেন। মানে আমার লজ্জা করতেছে আসলে। এই ধরনের প্রশ্ন কিন্তু স্বাস্থ্য সহকারী পদে এসেছে রাজবাড়ী জেলায়। কি করার আছে? গোপন কথা বললে মান থাকে না। স্বাস্থ্য সহকারী আচ্ছা যাই হোক। এ হচ্ছে আমরা আসলে এই ধরনের প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু আসলে সিভিল সার্জনের কার্যালয়ের মানে পরীক্ষা হয়ে থাকে। সিভিল সার্জন কার্যালয়ের আন্ডারে স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা। আমি কিন্তু আপনাকে দেখিয়েছি যে কি ধরনের পদ, কি ধরনের পোস্ট থাকে। এই পোস্টগুলা নিয়ে কিন্তু এই ক্লাসগুলো মানে এগুলো কিন্তু সাজানো হয়ে থাকে। আপনারা অবশ্যই পারবেন। যারা এখানে ক্লাস করছেন আমার বিশ্বাস মানে যে ধরনের প্রশ্ন তারা করেছে আমরা অনেক অলরেডি হাসাহাসি করেছি ক্লাসের মধ্যে। কারণ জানি যে কত সহজ প্রশ্ন মানে সিভিল সার্জনের কার্যালয় হয়ে থাকে। এটা আমরা অলরেডি দেখেছি। এখন একটা কথা সেটা হচ্ছে আমরা যে শুরুর দিকে যে সিলেবাসটা দেখেছিলাম, সবাই কি দেখেছেন? সিলেবাসটা দেখিয়েছিলাম না শুরুতেই? ওই সিলেবাসটা কি শুধুমাত্র মানে সিভিল সার্জনের কার্যালয়ের জন্যই? না। ১১ থেকে ২০ তম গ্রেডের জন্য 60% কাভার করবে ওই সিলেবাসটা। ওই সিলেবাসটা আরেকবার দেখে নেবেন। বিশেষ করে ম্যাথটা কাভার করবে। আর মুখস্থ পাঠ সেটা বিসিএস এও আসে। এক কথায় প্রকাশ থেকে শুরু করে যেগুলো ওগুলো বিসিএস এও টুকটাক আসে এগুলো। ওজন্য ওগুলা নিয়ে আর কোনো কথা বলব না।